সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান চিকিৎসা সেবা অনুষ্ঠানে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি ডক্টর মোহাম্মদ আসাফুজ্জোহা রাজ, মহাসচিব, বাংলাদেশ ফেডারেশন অফ ডেন্টাল সায়েন্স। আপনারা জানেন, সপ্তাহের এই সময় আমরা চেষ্টা করি আপনাদের স্বাস্থ্য সুরক্ষায় নানা সুপরামর্শ দিতে। দর্শক, শ্বাস প্রশ্বাস আমাদের একটি অতি প্রয়োজনীয় বিষয়। এটিতে কোনো সমস্যা হলে আমাদের বেঁচে থাকায় দায়ী হয়ে যায়। বাট বিভিন্ন সময় ঋতু পরিবর্তনের সাথে সাথে কিন্তু আমাদের দেশের নানা মানুষ এই শ্বাসকষ্টের নানা ধরনের রোগে ভোগে। এই বিষয়ে কথা বলতে আমাদের বিষয় নির্ধারণ করা হয়েছে শ্বাসকষ্টের নানা জটিলতা ও তার প্রতিকার নিয়ে। আর এই বিষয়ে কথা বলতে আমাদের স্টুডিওতে আমন্ত্রিত হয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। আসুন পরিচিত হই। অধ্যাপক ডক্টর ইকবাল আহসান মাহমুদ, বক্ষব্যাধি বিশেষজ্ঞ। শুরুতে জানতে চাই, এই সময়ে আসলে আপনাদের কাছে কোন ধরনের বক্ষব্যাধির রোগ নিয়ে রোগীরা বেশি আসে? ঋতু পরিবর্তনের সময় প্রায় চলে এসছে, শীত প্রায় যাই করছে, বসন্তের একটা আগমনী আমরা শুনতে পাচ্ছি। এই সময়টিতে বিভিন্ন ধরনের রোগ ব্যাধি, বিশেষ করে বক্ষব্যাধির আধিক্য দেখা দেয়। যেমন অ্যাজমা, যেটাকে আমরা বাংলায় হাঁপানি বলি, আমার চেম্বারে দেখা যাচ্ছে যে অ্যাজমা রোগীর ছড়াছড়ি। তারপর সিওপিডি, যেটাকে আমরা বলি ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, যেটাকে আমরা আগে ক্রনিক ব্রঙ্কাইটিস উইথ এমফাইসিমা বলতাম, এখন এটাকে আমরা সিওপিডি বলি। এই সিওপিডি রোগটাও দেখা যাচ্ছে যে এই সময়টা অনেক বেড়ে যায়। এছাড়া নিউমোনিয়া আছেই। এখনও তো বাংলাদেশের বিভিন্ন জায়গায়, উত্তরাঞ্চলে দেখা যায় শীতের প্রকোপ আছে। এই সময়টিতে দেখা যায় যে অতি শিশু এবং অতি বৃদ্ধদের মধ্যে, এক্সট্রিমস অফ এজ যারা, তাদের মধ্যে হাঁপানি, আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন, একদম শিশুদের মধ্যে ব্রঙ্কিওলাইটিস, ব্রঙ্কোনিউমোনিয়া এগুলি হচ্ছে। এবং বাংলাদেশে আন্ডার 5 বছর নিচের শিশুদের মধ্যে এই অ্যাকিউট রেসপিরেটরি ইনফেকশনের হয়ে মৃত্যুর হার অনেক বেশি। পরিবেশ দূষণ ভয়ঙ্কর আকার ধারণ করেছে এই সময়টিতে। ঢাকার আবহাওয়াটা অনেক বেশি রকমের দুর্বিষহ হয়ে উঠছে। ঢাকাকে আমি বলি একটা গ্যাস চেম্বারের মতো। WHO বলছে যে ঢাকার বাতাসকে ডেডলিয়েস্ট বলেছে। অর্থাৎ একবার এই বাতাস আমরা যখন শ্বাসে নিই, অসংখ্য সালফার ডাইঅক্সাইড বলুন, একটা খারাপ ধরনের লিড এসেছে ঢাকার বাতাসে, ফুসফুসের জন্য অত্যন্ত ক্ষতিকর। সেই লিড, কার্বন মনোক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, তারপরে ভাসমান বস্তুকণা বা সাসপেন্ডেড এয়ার পার্টিকেল, অর্থাৎ এগুলো তো ঢাকার বাতাস এবং বাংলাদেশের বড় বড় শহরগুলোতে মাত্রাতিরিক্ত অবস্থা, আমি বললাম ডেডলিয়েস্ট বলেছে, এবং ফ্যাটাল। এগুলো নিয়ে আমরা ধূমপান করছি না, কিন্তু এই বাতাস আমরা শ্বাসে নিয়ে ফুসফুস ভরে শ্বাস নিই, ফুসফুস ধ্বংস হয়ে যাচ্ছে। অনেক রোগী ধূমপান না করেও অনেক ধরনের বক্ষব্যাধিতে আক্রান্ত হচ্ছে এই বায়ু দূষণের জন্য। আমাদের আসলে শ্বাস নেওয়া তো বন্ধ করা যাবে না, থাকতে হবে এখানে। কিন্তু আমাদের এখন সবচেয়ে বড় দায়িত্ব হয়ে গেছে যে ঢাকার বাতাসকে কিভাবে আমরা বিশুদ্ধ করতে পারবো। এখন বায়ু দূষণ কেন হচ্ছে, ঢাকার বাতাস কেন এত পলিউটেড? একটু অতিরিক্ত মানুষের চাপ, যেখানে অনেক দেশ আছে যে ঢাকার জনসংখ্যার চেয়ে অনেক কম। বড় বড় দেশ আছে, ঢাকার সৌদি আরবের কত বড় সৌদি আরব, অথচ 3 কোটি লোক, আর ঢাকাতেই তো 3 কোটি লোক থাকে। তাহলে আপনি চিন্তা করেন যে এই যে মানুষের মেইড প্রবলেম, আপনি যে নিঃশ্বাস ছাড়ছি, কত বিষাক্ত জিনিস যাচ্ছে আমাদের নিঃশ্বাসের সঙ্গে। বায়ু দূষণের অন্যতম কারণ হচ্ছে এই ইট ভাটার ধোঁয়া। এগুলো ইট ভাটার যে ইটা থাকে, চুঙ্গাটা থাকে, এটা অনেক উপরে নিয়ে যাওয়ার কথা ছিল, যে যেগুলো ধোঁয়াগুলি উপরে চলে যাবে, কিন্তু সেগুলো মানা হচ্ছে না। পরিবেশ যে অধিদপ্তর, পরিবেশ মন্ত্রণালয় বারবার বলছে, কাজ হচ্ছে না। পলিথিনের ছড়াছড়ি, পলিথিন দিয়ে দেখা যায় বুড়িগঙ্গা এখন কি অবস্থা। বুড়িগঙ্গা আগে কি সুন্দর বুড়িগঙ্গা ছিল, এখন কালো পানিতে ভরা। এছাড়াও আপনার যে ধূমপান, পাবলিক প্লেসে অহরহ ধূমপান চলছে, সব জায়গায় ধূমপান চলছে। এই ধূমপান এত একটা ভয়ঙ্কর ব্যাপার যে ধূমপান করছে সে তো ক্ষতিগ্রস্ত হচ্ছেই, কিন্তু যে ধূমপানের পাশে বসে থাকছে সে 5 গুণ বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। কারণ সে মেইন স্ট্রিম ইনহেলও করছে, সাইড স্ট্রিম ইনহেলও করছে। এবং যত বক্ষব্যাধি আছে, সিওপিডি বলুন, লাং ক্যান্সার বলুন, ইভেন কিডনির প্রদাহ বলুন, অ্যাকিউট রেনাল ইনজুরি বা অ্যাকিউট কিডনি ইনজুরি, সেখানেও ধূমপান একটা বড় ভূমিকা রাখছে। ধূমপান একটা পরিবেশ দূষণের একটা বড় কারণ হচ্ছে। গাড়ির কালো ধোঁয়া ভয়ঙ্কর আকার ধারণ। আপনি রিক্সার মধ্যে বসে আছেন, ধূমপান করেন, আজীবন অধূমপায়ী, কিন্তু কালো ধোঁয়ায় আপনি সারাক্ষণ কালো ধোঁয়া যানজটে আটকে পড়ে অবিরাম আপনি কালো ধোঁয়া আপনি গিলছেন। তাহলে আপনি ভালো থাকবেন কিভাবে? ভালো থাকাটা একটা বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। ভালো থাকাটা, আমি বলি যে করোনার সময় যে ম্যান্ডেটরি করেছিলাম আমরা মাস্ক পরাটা, বারবার বলেছি, এবং মাস্ক পরতো মানুষ, সেই মাস্ক পরাটাকে চালিয়ে যেতে হবে।
কারণ এই বায়ু দূষণ থেকে বাঁচবার জন্য কিছুটা প্রোটেকশন তো আমাদের দরকার। সেজন্য আপনি যখন ঘর থেকে বেরোবেন অন্তত মাস্কটা পরে বেরোবেন, যাতে করে অন্তত এই মানে যে ভয়াবহ দূষণ থেকে আপনি কিছুটা নিজেকে বাঁচিয়ে রাখতে পারছেন। আসলে আপনি যেমন বলছেন যে আমাদের নিজেদের দোষেই আসলে আমরা পরিবেশকে নষ্ট করছি। বারবার আপনারা বলছেন, বিভিন্ন বিশেষজ্ঞ মহল বলছে, বাট কেন জানি আমাদের সেই পরিবেশটা আমরা আসলে ফিরে পাচ্ছি না, দিনে দিনে খারাপই হয়ে যাচ্ছে। আমাদের আসলে কি নাগরিক দায়িত্ব, আপনি চিন্তা করেন আমাদের এই বাংলাদেশের একজন মানুষ, বাংলাদেশি, সে যখন সিঙ্গাপুরে যায় কত আইন মেনে চলে, যেখানে সেখানে চুইনগাম খাওয়া তো নিষিদ্ধ, যেখানে সেখানে সিগারেট খেয়ে ফেলতে পারবে না, কলার ছিলকা ফেলে দিতে পারবে না। কিন্তু এই লোকটি যখন আবার সিঙ্গাপুর থেকে ঢাকায় আসে তখন সব আইন টাইন ভুলে গিয়ে আবার সেই বেপরোয়া জীবনযাপন করছে। তো আমাদের এখন নাগরিক দায়িত্ব সম্পর্কে ব্যাপকভাবে আমাদের মানে এই উদাসীনতা ত্যাগ করতে হবে। আমাদের নাগরিক দায়িত্ব মেনে চলতে হবে, যে আমরা আমাদের চিন্তা করতে হবে যে আমাকে দিয়ে অন্যের যাতে কোনো ক্ষতি না হয়। আমি ধূমপান করব না, এবং গাড়ির কালো ধোয়ার ব্যাপারে আমি বারবার বলছি যে বিআরটিএ যেটা আছে স্ট্রিক্টলি মনিটর করবে, যে যেসব গাড়ি কালো ধোঁয়া ছড়ায়, যেসব বাস, যেসব ট্রাক কালো ধোঁয়া ছড়ায়, এদেরকে সিজ করতে হবে, বন্ধ করতে হবে। মানে এগুলো তো এখন মানছে না কেউ। এই না মানার জন্য আজকে ঢাকার বাতাস এত ভয়ঙ্কর, ডেডলিয়েস্ট হয়ে গেছে। এবং আপনি জানেন যে মানে এয়ার কোয়ালিটি ইন্ডেক্স বলে একটা কথা আছে, যে মার্কিন এমবেসি সারা পৃথিবীর এয়ার কোয়ালিটি ইন্ডেক্স নির্ধারণ করে, এটা 100 নিচে থাকতে হবে। তো আজকের যদি এয়ার কোয়ালিটি ইন্ডেক্স দেখেন ঢাকার বাতাসের, সেটা আছে 246। আপনি চিন্তা করেন কোথায় 100 নিচে থাকতে হবে, আছে 246। তাহলে এই বাতাসটা তো আমরা কি দিচ্ছি, আমরা কিভাবে বাঁচবো? আমাদের তো লাইফ এক্সপেক্টেন্সি ধীরে ধীরে কমতে থাকবে, কমে যাচ্ছে। দেখবেন অকাল মৃত্যুর হার অনেক বেড়ে গেছে। এবং এই বিভিন্ন শুধু তো ফুসফুস যে নষ্ট করছে তা না, চোখের নষ্ট হচ্ছে, জোরে হাইড্রোলিক হর্ন বাজাচ্ছে, কান নষ্ট হচ্ছে, ব্লাড প্রেশার বেড়ে যাচ্ছে, হৃদকম্প শুরু হয়ে যাচ্ছে। অর্থাৎ বিভিন্ন ধরনের উৎপাতের মধ্যে আমরা রয়েছি এই ঢাকাবাসী। দেখবেন শুধু ঢাকা না, গ্রাম পর্যায়ে দেখেন ছোট বাচ্চাদের এই 12 মাসে দেখা যায় অনেকে দেখি নাক দিয়ে পানি পড়ছে। তো এটা আসলে কখন ডাক্তারের কাছে যাওয়া উচিত, কখন এটা গুরুত্ব দেওয়া উচিত? গ্রামে গেলেই দেখবেন ছোট ছোট বাচ্চা নাক দিয়ে সর্দি পড়ছে। তাদের মানে আসলে আমরা বলি যে এই শীতকালটা বা এই যে বসন্তর আগমনের আগে এই সময় বাতাসে পোলেন, যেটা অসংখ্য পোলেন ঘুরতে থাকে, মানে ফলের যে পরাগরেণু ঘুরতে থাকে, সেগুলো আমাদের নাক দিয়ে গিয়ে অতি সংবেদনশীলতার সৃষ্টি করে। এছাড়া যে বিভিন্ন ধরনের ভাইরাসের উৎপাত বেড়ে যায় এই সময়টিতে, অসংখ্য রেসপিরেটরি সিনসিটিয়াল ভাইরাস, এডিনো ভাইরাস, এই ভাইরাসগুলি গিয়ে কিন্তু দেখা যাচ্ছে যে বিভিন্ন ধরনের ব্রঙ্কিওলাইটিস, সর্দি সৃষ্টি করছে। এবং আরেকটা হচ্ছে যে আমাদের মধ্যে ওই যে বললাম যে নাগরিক দায়িত্ব নাই, একটা যার সর্দি হয়েছে তাকে ওই ঘরের মধ্যে বন্দি করে না রেখে, জ্বর হয়েছে ঘরের মধ্যে বন্দি, সেই শিশুকে অন্য শিশুদের সঙ্গে মিশতে দেওয়া হচ্ছে, স্কুলে যেতে দেওয়া হচ্ছে, ওর থেকে অন্যান্য বাচ্চা আক্রান্ত হয়ে যাচ্ছে। এগুলি তো মানে লক্ষ্য রাখতে হবে। আমার বাচ্চার জ্বর হয়েছে, আমার বাচ্চার সর্দি হয়েছে, আজকে আমি স্কুলে যেতে দেবো না। কিংবা এখন শুরু হয়ে যাবে পক্স, জল বসন্ত হয়ে গেছে, মামস হয়েছে, তারপরে আপনার যে আরও বিভিন্ন মানে চিকেন পক্স বলুন, তারপর মিজলস বলুন, এই বাচ্চাকে আমি স্কুলে যেতে দেবো না, এই বাচ্চাকে আমি ঘরে রেখে দেবো যতক্ষণ পর্যন্ত সুস্থ না হয়। চিকেন পক্স হয়েছে, জল বসন্ত, যখন ক্রাস্টগুলি উঠতে থাকবে, শুকনো হয়ে যাবে ঘাগুলি, তখন কিন্তু সবচেয়ে বেশি ছোঁয়াচ্ছে। এই সময়টিতে বাচ্চাকে মানে কোয়ারেন্টাইনের মতো মানে আইসোলেট করে রাখতে হবে, বাসায় থাকতে হবে। স্কুলে যখনই যাবে অন্যান্য বাচ্চারা আক্রান্ত হয়ে যাবে, কারণ এই সময়টিতে কিন্তু মাত্রাতিরিক্ত কমিউনিকেবল ডিজিজের ছড়াছড়ি দেখা যাবে। আমি বললাম যে মিজলস, হুপিং কাশি, মামস, এই জন্য সব শিশুকে এই যে এক্সপান্ডেড প্রোগ্রাম অফ ইমিউনাইজেশন, ইপিআই প্রোগ্রামের আন্ডারে সমস্ত ভ্যাকসিনেশন দিতে হবে। ফ্লু ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন যেটা, সেটা প্রত্যেককে নিতে হবে, শিশুদের থেকে শুরু করে একদম বুড়ো পর্যন্ত সবাইকে প্রতি বছরে একটি করে নিতে হবে, যাতে করে এইসব ভাইরাস সে আক্রান্ত না হয় বা ভাইরাস না ছড়ায়। যারা ওমরায় যাবেন তাদের আমি বিনীত রিকোয়েস্ট করব তারা যেন এই ফ্লু শট একটি নিয়ে যান, কারণ ওখানে লক্ষ লক্ষ লোকের সমাগম হবে, বিভিন্ন দেশ থেকে, আরও আফ্রিকান দেশ থেকে আসবে, মেনিনজাইটিস দিয়ে আসবে, পারলে একটা মেনিনজাইটিসের ইঞ্জেকশন নিয়ে যাবেন। দেখা যাচ্ছে যে প্রচুর রোগীর ছড়াছড়ি হয়ে যায়, এবং ওমরা থেকে আসার পর আমার চেম্বারে দেখা যায় যে নিউমোনিয়া হয়ে গেছে, প্রচণ্ড শ্বাসকষ্ট হয়ে গেছে, কারণ ওই ভ্যাকসিন নিয়ে যায় নাই। অসংখ্য রোগ, তারাও জীবাণু ছড়াচ্ছে, গাদাগাদি করে থাকছে, বিশেষ করে যখন তাওয়াফ করা হয়
হাজার হাজার মানুষ, কার মধ্যে কোন কমিউনিকেবল ডিজিজ আছে আপনি তো জানেন না। জি জি, আর একদম তাই, একদম তখন তো মাস্ক পরে তাওয়াফও করা যাবে না, তখন মুখমণ্ডল খোলা রাখতে হবে। সুতরাং আপনাকে ভ্যাকসিনটা নিয়ে যেতে হবে যারা উমরা যাবেন, যারা হজে যাবেন। গুরুত্বপূর্ণ কথা, জি। এটা কিন্তু অনেকেই লক্ষ্য করেন না, যে আমি বারবার বলি, যে আবারও বলছি, যারা উমরায় যাবেন তারা যাওয়ার এক সপ্তাহ আগে ফ্লু শট বা ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন, যেটা ইনফ্লোভ্যাক্স নামে পাওয়া যায়, ভ্যাক্সিগ্রিপ নামে পাওয়া যায়, খুব বেশি একটা দাম নয়, এটা নিয়ে যাবেন। পারলে মেনিনজাইটিসের ভ্যাকসিনটা নিয়ে যাবেন, কারণ প্রচুর আরব দেশ থেকে, সোমালিয়া টোমালিয়া থেকে হাজিরা আসে, তারা কিন্তু মেনিনজাইটিস ছড়ায়। সুতরাং একটা মেনিনজাইটিসের ভ্যাকসিন নিয়ে গেলে আপনি নিরাপদ, কারণ মেনিনজাইটিস হয়ে গেলে কিন্তু মৃত্যুর হার অনেক বেশি, কারণ ওখানে আপনি চিকিৎসা পাবেন না, আপনি কে চিকিৎসা করবেন, কারো সময় নেই। এগুলো সচেতন হতে হবে। একজন মানুষ আসলে তো সারা বছরই বলছি কোনো না কোনোভাবে বক্ষব্যাধিতে ভুগছে, কখন সে বুঝবে যে তাকে দ্রুত চিকিৎসকের কাছে যেতে হবে? হ্যাঁ, বক্ষব্যাধি তো অনেক, বক্ষব্যাধি বলতে একটা বড় ক্যানভাসের মধ্যে পড়ছে, সেটা অ্যাজমা হোক, সেটা সিওপিডি হোক, সেটা নিউমোনিয়া হোক, ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজ হোক, লাং ক্যান্সার হোক, আরও অনেক রকমের অসংখ্য বক্ষব্যাধি আছে। মানুষ যখন বুঝবে বুঝবে হলো তার একটা অ্যাজমার কথাই ধরেন, তার প্রচণ্ড শ্বাসকষ্ট বেড়ে গেছে, শ্বাসকষ্ট কমছে না, ডক্সোফাইলিন খাচ্ছে, ইনহেলার নিচ্ছে, অনেক কিছু আমরা যেগুলি মন্টেলুকাস দিয়েছি সবই করছে, কিন্তু তার শ্বাসকষ্ট কমছে না, তখন তাকে কিন্তু বাসায় রাখা যাবে না, তাকে হসপিটালাইজ করতে হবে। আমরা বলি সিভিয়ার অ্যাকিউট নিউমোনিয়া, আমরা আগে বলতাম এটাকে, যখন স্টুডেন্ট ছিলাম, স্ট্যাটাস অ্যাসবেটিকাস, তখন এইসব রোগীকে বাসায় রাখা যাবে না, হসপিটালে নিতে হবে, নিয়ে তাকে তার অক্সিজেন স্যাচুরেশন কতটুকু দেখতে হবে, অক্সিজেন দিতে হবে, প্রয়োজন হলে অ্যান্টিবায়োটিক শুরু করতে হবে, নেবুলাইজ করতে হবে, প্রয়োজন হলে আরও ব্যাপকভাবে চিকিৎসা দিয়ে আমরা সেই রোগীকে সুস্থ করার চেষ্টা করি। সিওপিডি হয়েছে, অ্যাকিউট এক্সারভেশন, যদি ভ্যাকসিন নেয় তাহলে কিন্তু অ্যাকিউট এক্সারভেশন হবে না, এই ফ্লু শট যেটা কথা বললাম। অ্যাকিউট এক্সারভেশন হয়েছে স্ট্রেপ্টোককাস নিউমোনিয়া দিয়ে, হেমোফাইলাস ইনফ্লুয়েঞ্জা দিয়ে, আরও অনেক জীবাণু আছে, এগুলো দিয়ে অ্যাকিউট এক্সারভেশন হয়েছে। কফ হলুদ হয়ে গেছে, কফ পেকে গেছে, জ্বর চলে আসছে, কফের সঙ্গে রক্ত যাচ্ছে, সঙ্গে সঙ্গে ডাক্তারের কাছে যেতে হবে। আবার আমরা বলে দিই, যারা বুদ্ধিমান রোগী তাদের বলে দিই যে 7 দিনে একটা কোর্স অ্যান্টিবায়োটিক রাখবেন। যদি ডাক্তারের কাছে না যান, যদি কফ পেকে যায়, তাহলে কিন্তু আপনি এই অ্যান্টিবায়োটিকটা খেয়ে নেবেন, তাও একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নেবেন। এখন সবচেয়ে বড় কথা, যে মানুষ ধূমপান করবে শৈশবকাল থেকে, এবং যত বেশি স্টিক ইনহেল করবে, যত বেশি দিন ধরে, যত বেশি বছর ধরে ইনহেল করবে, তার সিওপিডিতে আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেক বেশি, লাং ক্যান্সারে আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেক বেশি। তাই এই দুইটি রোগকে আমরা বলি যে প্রতিরোধযোগ্য রোগ। একটি মানুষ যদি ধূমপান না করে তাহলে তার সিওপিডি হবে না, কিন্তু পরিবেশ দূষণের জন্য সিওপিডিতে আক্রান্ত হতে পারে, আবার পুয়ার নিউট্রিশনাল স্ট্যাটাসের জন্য সেই সিওপিডিতে আক্রান্ত হতে পারে। খুব বস্তিবাসীর মধ্যে দেখা যায় যে তার নিউট্রিশন খুবই কম, সেও সিওপিডিতে আক্রান্ত হতে পারে। আবার লাং ক্যান্সার, আমার কাছে যখন লাং ক্যান্সার রোগী আসে, তখন হয় কি, অনেক খারাপ পর্যায়ে চলে যায়, মানে স্টেজ 3 স্টেজ 4 চলে যায়, তখন আর কিছু করার থাকে না। প্রথম দিকে মনে করে যে হয়তো টিবি হয়েছে, কিংবা সাধারণ একটা কফ কাশি হয়েছে, অন্য কোনো শাস্ত্রীয় চিকিৎসা নিচ্ছে, কিংবা কোয়াকের কাছে গিয়ে এক কোর্স অ্যান্টিবায়োটিক খাচ্ছে, কিন্তু তার যে ফুসফুসে ক্যান্সারের মতো একটা ভয়ঙ্কর মরণব্যাধি হয়ে আছে, সেটা কিন্তু সে বুঝতে পারছে না। কিন্তু এইভাবে হয়তো ডাক্তার তাকে বুঝতে পারলো না, অনভিজ্ঞ ডাক্তার তাকে টিবির ওষুধ দিয়ে দিল, কিংবা অ্যান্টিবায়োটিক দিল, এইভাবে চলছে। যখন আমাদের কাছে আসে, তখন দেখি যে স্টেজ 3 স্টেজ 4 চলে গেছে, অর্থাৎ ফুসফুসের ক্যান্সারটা অনেক ছড়িয়ে গেছে। তখন আর কিছু করার থাকে না, এখন কেমোথেরাপি দিবেন বা বিকিরণ চিকিৎসা, যেটা রেডিয়েশন বলি, এগুলিতে খুব একটা কাজ হয় না। দেখা যায় চুল পড়ে যাচ্ছে, বমি করছে, খাওয়ার রুচি চলে যাচ্ছে। আমি তখন ওই পেলিয়েটিভ ট্রিটমেন্ট দিই, যে বুকে ব্যথা হচ্ছে, ব্যথার ওষুধ দিই, তারপরে কফের সঙ্গে রক্ত যাচ্ছে, সেই অনুযায়ী ট্রিটমেন্ট দিয়ে তাকে একটু ভালো রাখার চেষ্টা। আর প্রতিটা রোগীকে যখন জিজ্ঞেস করি যে আপনি কি ধূমপান করতেন, প্রতি রোগী বলে হ্যাঁ ধূমপান করতেন। অর্থাৎ তার পুরো জীবনটা একটা ধূমপানের কালো ধোঁয়ায় ভরা, কালো ইতিহাসে ভরা। একটা মানুষ যদি ধূমপান না করে, পিওর একেবারে অধূমপাই থাকে, এবং ধূমপায়ের পাশে না বসে, তাহলে কিন্তু অনেক ভালো থাকতে পারে, অনেক বক্ষব্যাধির হাত থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে পারে। একটু ভিন্ন বিষয় আছে, যারা ইনহেলার ইউজ করে, দেখবেন অনেকেই ঠিকমতো কুলি করে না, বা নানা ধরনের নিয়ম মেনে চলে না। ইনহেলার আমাদের বাংলাদেশের অনেক বড় অংশ মানুষ ইউজ করছে, এদের পক্ষে আপনার কি পরামর্শ? খুব ভালো একটা আপনি প্রসঙ্গ উত্থাপন করেছেন, যে ইনহেলার। আমি যখন আমেরিকায় চিকিৎসা করি, তখন ওখানে স্ট্রিক্টলি আমার কোনো ট্যাবলেট লেখার স্কোপ থাকে না,
মন্টে লুকাস বলুন, ডক্সোফাইলিন বলুন, অ্যামাইনোফাইলিন বলুন, থিওফাইলিন বলুন, এগুলোর কোনো শুধু 5-6 পদের আমরা ইনহেলার দিতে হয় আমাকে। আচ্ছা, কারণ ইনহেলার হচ্ছে কি একদম মানে তাৎক্ষণিক কাজ করে, অর্থাৎ ফুসফুসের শ্বাসনালীতে গিয়ে ফুসফুসের শ্বাসনালীটা সম্প্রসারণ করছে, তারপর ফুসফুসের শ্বাসনালীতে যে ক্ষতগুলো আছে ক্ষতগুলোকে শুকাচ্ছে, প্লাস আপনার শ্বাসনালীর যে অতি সংবেদনশীলতা সেটাকে দূর করছে। কিন্তু আমাদের মধ্যে এখনও একটা ইনহেলার স্টিগমা রয়ে গেছে যে ডাক্তার সাহেব ইনহেলার দিয়েন না, ট্যাবলেট দেন, ইঞ্জেকশন দেন, বড় ইঞ্জেকশন দেন, তাও ইনহেলার দিয়েন না। তার ধারণা হচ্ছে যে একবার ইনহেলার শুরু করলে বোধহয় সারা জীবন ইনহেলারের বোঝা বইয়ে বেড়াতে হবে। আমি এদের বোঝানোর চেষ্টা করি যে ইনহেলার যে কোনো সময় শুরু করা যায়, যে কোনো সময় বন্ধ করে যাওয়া যায়। ইনহেলার যেহেতু ওষুধের পরিমাণ খুব কম লাগে, এর পার্শ্ব প্রতিক্রিয়া একেবারে নেই, খুব কম পার্শ্ব প্রতিক্রিয়া এবং দ্রুত কাজ করে। কিন্তু এখন সমস্যাটা হলো ইনহেলার তো কোনো চিকিৎসা না, ইনহেলার একটা প্রযুক্তি। তার মধ্যে একটা ওষুধ, বিভিন্ন রকমের ওষুধ, সালবিউটামল বলুন বা বিভিন্ন ধরনের ইপ্রাট্রোপিয়াম ব্রোমাইড বলুন, এগুলি ভরে দিয়ে দেওয়া হয়। এখন রোগী করে কি, আমরা অনেক চিকিৎসক আছে শুধু লিখে দেন, ডিসপ্লে করে দেখানো হয় না রোগীকে যে ইনহেলারটা কীভাবে নিতে হবে। ইনহেলার চাপ দিল, ধোঁয়া বেড়ে চলে গেল কিংবা গিলে ফেললো ধোঁয়াটা। ইনহেলার নেওয়ার আমি বেশ সময় নষ্ট করে রোগীকে বুঝাই যে ইনহেলারটা নিতে হবে কিভাবে। ইনহেলার যদি ঠিক মতো নেয় তাহলে ইনহেলারের যে সুফল সেটা পাবে, না তো কিন্তু ইনহেলারের সুফল পাবে না। কারণ খালি টিপ দিল, ধোঁয়াটা চলে গেল কিংবা গিলে ফেললো, পেটে চলে গেল। আমার তো দরকার এই যে ধোঁয়াটা, এটা ফুসফুসের শ্বাসনালীতে যেতে হবে। শ্বাসনালীতে গিয়ে সে ফুসফুস শ্বাসনালীকে ফুলিয়ে দিবে, বড় করে দিবে, যাতে করে বাতাসটা নেওয়া আনা সহজ হয়। এর যে ক্ষত, ছোট ছোট অ্যাজমা রোগী কিন্তু ছোট ছোট ক্ষত হয়, যে জন্য আমার কাছে যখন একটা রোগী আসে আমি একটা ফেনো টেস্ট করি, জিহ্বার নিচে একটা টেস্ট করি, একটা ফেনো টেস্ট বলি, করে দেখি যে কতটুকু অবস্ট্রাকশন আছে, কতটুকু ক্ষত আছে, সেই অনুযায়ী আমি ইনহেলার নির্ধারণ করি। সেই ক্ষতগুলোকে দূর করছে, প্লাস ফুসফুসের শ্বাসনালীর যে অতি সংবেদনশীলতা, এই যে ঘরের ধুলার মধ্যে অনেক হাউস ডাস্ট মাইট আছে, এগুলো উড়ে আমার শ্বাসনালীতে আসলো, আপনার শ্বাসনালীতে আসলো। বিশেষ করে যারা অ্যাজমায় ভুগছে তাদের শ্বাসনালীতে গিয়ে অতি সংবেদনশীলতা সৃষ্টি করে। তো স্টেরয়েড ইনহেলার আমরা বলি দি ট্রিটমেন্ট অফ দ্য অ্যাজমা। স্টেরয়েড ইনহেলার নিতে 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 তারপরে তার সংবেদনশীলতাটা চলে যায়, এক পর্যায়ে রোগী ভালো হয়ে যায়, মানে বেশ ভালো থাকে। 3টা রোগ কিন্তু একেবারে ভালো হয় না, একটা ডায়াবেটিস, একটা হাইপার টেনশন, একটা অ্যাজমা। এগুলোকে নিয়ন্ত্রণে রাখতে হয়, এগুলোকে একেবারে নির্মূল করা যায় না। এখন আপনার প্রশ্নে আসি, আপনি বলেছেন যে অনেক সময় মুখে ঘা হয়ে যায়। জি, খুব কমন। স্টেরয়েড আমি বলেছি দ্য ট্রিটমেন্ট, স্টেরয়েড ইনহেলার তো দিতেই হবে। স্টেরয়েড ইনহেলার অ্যাজমার একটা বড় চিকিৎসা। তো যদি রোগীকে না বোঝানো হয় যে এই ইনহেলারটা নেওয়ার পরে ভালো করে ইস্যুদুষ্ট গরম পানি দিয়ে গড়গড়া করে নেবেন, গড়গড়া করে নেবেন, তাহলে কিন্তু আপনার এই যে মুখে যে ঘা হয়, যেটাকে আমরা বলি থ্রাশ বা মনিলিয়াসিস, সেগুলো হবে না। কিন্তু আমাদের ডাক্তার সাহেবরা এত ব্যস্ত থাকে যে ইনহেলারটার প্রয়োগ বিধিও দেখিয়ে দেন না, ইনহেলার নেওয়ার পর যে গড়গড়া করতে হবে, অনেকক্ষণ ধরে গড়গড়া করতে হবে, সেটাও বলে দেন না। ফলে যখন রোগীরা আসে দেখা যায় মুখের ভিতরে ঘা হয়ে গেছে, এবং যে ঘাগুলো কিন্তু দূর করা খুব কঠিন হয়ে যায়। অনেকদিন ওষুধ খেতে হয়, রোগী খুব ভোগে, রোগীর খুব যন্ত্রণা হয়। জি জি জি, হ্যাঁ, এটা আমরা দেখেছি, কারণ আমরা তো আসলে নিজের ডেন্টাল প্র্যাকটিস করি, দেখেছি যে যারা ইনহেলার ইউজ করে তাদের মাড়ির রোগ এবং ইভেন ডেন্টাল ক্যারিজও খুব বেশি দেখা যায়, কারণ মুখ ড্রাই হয়ে থাকে। কিন্তু রোগী যদি ভালো করে গড়গড়া করতে, অনেকে বলে কুলি করে নেবেন, কুলি না, গড়গড়া করতে হবে। গড়গড়া করে একদম ওষুধগুলো যাতে মানে গলার মধ্যে না জমে থাকে, সেগুলো ব্যবস্থা করতে হবে। হ্যাঁ, অনেক কিছু শোনা যায় লাঞ্চে পানি জমে বা ফুসফুসে পানি জমে, এই বিষয়টা কেন হয় আর হলে আসলে কি করা উচিত? ফুসফুসের পানি, আসলে ফুসফুসে তো পানি হয় না। ফুসফুসের চারিদিকে দুটো পর্দা আছে, যেটাকে আমরা প্লুরা বলি। একটি পর্দা ফুসফুসের দেয়ালে লেগে থাকে, যাকে আমরা বলি ভিসেরাল প্লুরা। আরেকটি পর্দা একটু বাইরে থাকে, সেটাকে আমরা প্যারাইটাল প্লুরা। প্রত্যেকের আপনার ফুসফুসে, আমার ফুসফুসে রয়ে গেছে। এটা মানে সুস্থ অবস্থায় এটা ডিসচার্জ, এটা প্রেশারটা মাইনাস প্রেশার, যার জন্য আমাদের ফুসফুসটা বড় হচ্ছে, আবার ছোট হচ্ছে, বড় হচ্ছে, ছোট হচ্ছে, এর ভিতরে প্রেশারটা মাইনাস। তো কোনো রোগে আছে এই ফুসফুসের পর্দার ভিতরে পানি জমে। যেমন বাংলাদেশের পরিপ্রেক্ষিতে আমরা বলি যে টিউবারকুলোসিস বা যক্ষা যদি হয়, তখন এই ফুসফুসের পর্দার ভিতরে পানি জমে। আমার কাছে যখন একটা ইয়াং এইজের রোগী আসে,
15 বছর, 16 বছর, 20 বছর, 25 বছর, তার সঙ্গে জ্বর হয়েছে, বুকে প্রচণ্ড ব্যথা হচ্ছে, একটা এক্সরে করে দেখি যে ফুসফুসের পর্দায় বেশ পানি জমে গেছে, তাহলে আমি পানিটা বের করে দিই। পানিটা বের করে দেখা যায় পানির রঙটা একবার একটু মানে হলুদাভ। তখন আমার পরীক্ষার জন্য পাঠাই, কিন্তু আমি স্ট্রেট ব্লাইন্ডলি তাকে অ্যান্টি-টিবি ওষুধ দিয়ে দিই। আচ্ছা আচ্ছা। অ্যান্টি-টিবি ওষুধ দিয়ে একটু শ্বাসের ব্যায়াম শিখিয়ে দিই। এই শ্বাসের ব্যায়ামটা কিন্তু এখনকার চিকিৎসকরা ভুলেই গেছে, অথবা জানে না শ্বাসের ব্যায়ামটা কত গুরুত্বপূর্ণ। আমি রোগীকে নিজে ব্যায়াম শিখিয়ে দিই যে শ্বাসের ব্যায়ামটা করলে, পানিটা তো বের করে দিলাম, শ্বাসের ব্যায়ামটা করতে করতে ফুসফুস তার বড় হয়ে আগের জায়গাটা নিয়ে নেবে। আরও কারণে পানি আসে, যদি নিউমোনিয়া হয়েছে, নিউমোনিয়া আনট্রিটেড, ট্রিটমেন্ট করেননি, নিউমোনিয়া হয়ে এক পর্যায়ে দেখা যায় যে নিউমোনিয়ার জন্য ফুসফুসের পর্দায় পানি চলে এসছে। লাং ক্যান্সার একটা বড় কারণ। লাং ক্যান্সার একটু বৃদ্ধ বয়সের একটা লোকের ফুসফুসের পর্দায় যখন পানি জমে, তখন আমরা একটা চোখ বন্ধ করে ধরে নিই যে ফুসফুসের, এটা লাং ক্যান্সারে হবে। যদি আমরা ফুসফুসের পানিটা বের করি, তখন দেখবো যে রেডিশ, মাছ ধোয়া পানির মতো লাল, আমরা ধরেই নেই যেটা লাং ক্যান্সার জনিত কারণে ফুসফুসের। আমরা তো শেষ পর্যায়ে স্যার সংক্ষেপে দর্শকদের উদ্দেশ্যে বলতেন যে আসলে আপনি যেমনটি বলছিলেন লাংসের ব্যায়াম রয়েছে, এক্সারসাইজ রয়েছে, কি করলে আসলে আমরা স্বাস্থ্যতন্ত্রকে ভালো রাখতে পারবো? ফুসফুসের ব্যায়াম প্রত্যেকে নিতে হবে, অর্থাৎ জোরে জোরে আপনি বুক ফুলিয়ে শ্বাস নেবেন এবং সজোরে আপনি শ্বাসটা ফেলবেন। সকালে 10 বার করুন, দুপুরে 10 বার করুন, রাত্রে 10 বার করুন। আমরা করোনার সময়টাকে খুব বলতাম যে এটা করুন, তাহলে করোনা থাকবে না, করোনা হবে না আপনার। এই শ্বাসের ব্যায়ামটা যদি করেন, ফুসফুসটা ভালো থাকবে। এবং আপনার যে ফিশ অয়েল, যেটা ওমেগা ইলিশ মাছও আছে, ওমেগা অয়েল বাজারেও পাওয়া যায়, ওমেগা-3, ওমেগা-6, ওমেগা-9, আপনি ওমেগা রেগুলার খান, ফুসফুস ভালো থাকবে। আপনি জিঙ্ক খান, ভিটামিন ডি অ্যাসে করে দেখেন, ভিটামিন ডির যদি ঘাটতি থাকে ভিটামিন ডি খান। এগুলো খাওয়াতেই পাওয়া যায়। মানে আপনি যদি একটা ডিম খান, অনেকে আগে ডিমের ব্যাপারে ভয় পেত যে ডিম খেলে বোধহয় হার্ট ডিজিজ হবে। আমরা বলি ডিম একটা আনস্যাচুরেটেড ফ্যাট, ডিম থেকে হার্ট ডিজিজ হবে না। আপনি 2টো করে ডিম খেতে পারেন, এটার জন্য কোলেস্ট্রল বাড়বে না। আমরা আর ওটা কোনো খারাপ কোলেস্ট্রল না। হ্যাঁ, গরুর মাংস, খাসির মাংস এগুলি নিষেধ করি, কিন্তু ডিম একটা ভালো কোলেস্ট্রল। একটি করে ডিম রোজ খান, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ স্যার, আপনি অনেক মূল্যবান তথ্য দিলেন। আশা করি দর্শকদের অনেক উপকারে আসছে। দর্শক, শ্বাস প্রশ্বাস আমাদেরকে সুস্থ রাখতেই হবে, তা নাহলে ঘটবে নানা বিপত্তি। দেখা হবে আগামী পর্বে অন্য কোনো বিষয় নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।